হ্যালো, আসসালামু আলাইকুম। যারা যারা সংযুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। জেপি প্রসেনজিৎ রয় লিখেছে, জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। ওকে, ভয়েস ক্লিয়ার থাকলে আমরা আর অল্প কিছুক্ষণ ওয়েট করি, দেন আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। জি, জি, জি। ওকে, আমরা আর 1-2 মিনিট অপেক্ষা করব, দেন আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আমাদের ফিজিক্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস অলরেডি হয়ে গেছে। প্রথম ক্লাসে আমরা অনেকগুলো বেসিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা সেই বিষয়গুলো রিক্যাপ করব, পাশাপাশি নতুন আরও অনেকগুলো টপিক সম্পর্কে জানবো এবং ম্যাথ সমাধান করব। আজকে আমরা বিভিন্ন সূত্র নিয়ে অ্যানালাইসিস করব। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, 1-2 মিনিট আপনাদের কমেন্টগুলো একটু দেখি, দেন আমরা ক্লাস শুরু করে ফেলবো। আমাদের সাথে আছে শিহাবুর রহমান শুভ ভাই। ক্লিয়ার, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। শিহাবুর রহমান শুভ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত সরকার ভাই লিখেছে, হ্যালো সাকিব স্যার। ধন্যবাদ আরাফাত সরকার ভাইকে। মোহাম্মদ বাহারুল ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। শরীফুল ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রণয় ভাই সংযুক্ত হয়ে গেছে। শাওন ইসলাম ভাই, প্রণয় ভাই, অনেকেই সংযুক্ত হয়ে পড়ছে। আমরা ওকে, ওকে, শরীফুল ইসলাম ভাই, জি আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? রাহিয়া রাফা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে আরমান হোসেন আকাশ ভাই, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম।
সৈকত আহমদ ভাইও সংযুক্ত হয়ে গেছে। যাক, অনেকেই সংযুক্ত হয়ে গেছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দিব। আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, আজকে অনেক কিছু আলোচনা হবে। সো সবাই রেডি হয়ে পড়েন, একদম টানা 1 ঘন্টা আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব। এমডি হাসিব ভাইও সংযুক্ত হয়ে পড়ছে। ওকে, প্রান্ত ভৌমিক ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অলওয়েজ ভালো। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কোন কোন পলিটেকনিক থেকে, আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিচয়টা দিতে পারেন, কারণ এখানে কিন্তু এই কোর্সে কিন্তু বাংলাদেশের প্রায় বিভিন্ন পলিটেকনিক থেকে স্টুডেন্টরা সংযুক্ত আছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে ক্ষেত্রে দেখি না কেন, প্রায় মোটামুটি অনেকগুলো পলিটেকনিকের স্টুডেন্ট কিন্তু এই কোর্সে সংযুক্ত। অনেকেই ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন। সো সকল পলিটেকনিক থেকে মোটামুটি অনেকেই আছে। শুভ পাঠান ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, রাজশাহী পলিটেকনিক থেকে বলতেছে প্রসেনজিৎ রয় ভাই। ওকে, রাকিব সরকার ভাই লিখেছে স্মার্ট বোর্ডটা এক কথায় অসাধারণ, ধন্যবাদ ভাই। চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক থেকেও আছে আমাদের ইমন ভাই। ওকে, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে হচ্ছে শাহুন ইসলাম ভাই। আমি নিজেও কিন্তু রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছিলাম। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, অনেক জায়গা থেকে অনেকেই সংযুক্ত আছেন। সো আজকে অনেক গল্প হবে আপনাদের সাথে, প্লাস আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে। আর সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম। ওকে, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, আচ্ছা, প্রায় দেশের সকল প্রান্ত থেকে দেখি অনেকেই সংযুক্ত। মেহেদি হাসান ভাই যেমন পিএসজেড অফিস থেকে সংযুক্ত আছে। আচ্ছা ঠিক আছে, মেহেদি হাসান ভাই আমার সামনেই বসে আছে অবশ্য। আচ্ছা, উনি মানে আমার এই ক্লাসে কিন্তু আপনারা যেমন অনলাইনে অনেকেই ক্লাস দেখতেছেন, তেমনই আমার সামনে কিন্তু 2 জন স্টুডেন্ট আছে। একটা হচ্ছে মেহেদি হাসান ভাই আর আরেকজন ভাই আছে। তো এই 2 জনে শুধুমাত্র অফলাইনে কথা বলার জন্য, না হলে কিন্তু শুধুমাত্র ক্যামেরার সামনে কথা বলা লাগে। তো আজকে 2 জন স্টুডেন্ট আছে আমার সাথে সংযুক্ত। যাই হোক, মেহেদি হাসান ভাই হচ্ছে সিএসসি 3rd ইয়ারে পড়ে ডুয়েটেই। উনি আমার সেম ইয়ার, আমার ক্লাসমেট আর কি। ওকে, আর গল্প না করি, আমরা চলে যাই আমাদের ক্লাসে, ঠিক আছে? তো সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকের ক্লাসটা তাহলে শুরু করে দেই। আজকে আমরা কথা বলার আগে মানে একটু আগের ক্লাসের বিষয়গুলো একটু মনে করাই দেই, যে গত ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করছিলাম। আপনাদের মনে হয় বিষয়গুলো মনে আছে। আমরা গত ক্লাসে কিন্তু রাশি নিয়ে কথা বলছিলাম, তারপরে হচ্ছে মৌলিক রাশি, যৌগিক রাশি নিয়ে কথা বলছিলাম, তারপরে পরিমাপের পদ্ধতি নিয়ে কথা বলছিলাম, বিভিন্ন প্রকার মৌলিক রাশি আলোচনা করছিলাম, তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলো বেসিক যে বিষয়গুলো সেগুলো তো আলোচনা করছি। এগুলার পাশাপাশি কিন্তু আমরা তারপরে সরণ বা দূরত্ব নিয়ে কথা বলছিলাম, তাদের একক, মাত্রা, এই জিনিসটা জানছি। বেগ কি জিনিস বা দ্রুতি কি জিনিস সেটা জানছিলাম। তারপরে হচ্ছে বেগের মাত্রা, বেগের একক, এগুলোও শিখছিলাম। তারপরে গেছিলাম আমরা ত্বরণে। তো ত্বরণ জিনিসটা কি সেটাও আমরা দেখছিলাম। তারপরে ত্বরণের মাত্রা কিভাবে বের করা যায়, ত্বরণের একক কিভাবে বের করা যায়, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। সো আজকে আমরা সেই জিনিসগুলোতে আবার মানে আমরা জাস্ট ত্বরণ থেকে শুরু করব আবার, যেহেতু ত্বরণটা অনেকের কাছে একটু জটিল লাগতে পারে, সেখান থেকে শুরু করে আজকে বাকি ক্লাসটা আমরা চলমান রাখবো, ঠিক আছে? সো চলে যাই আমাদের ত্বরণের মধ্যে। আমরা যে জিনিসগুলো শিখছিলাম, রাশি, মৌলিক রাশি, পরিমাপের পদ্ধতি সম্পর্কে জানছিলাম, ইউনিট কনভারসেশন, প্রসঙ্গ কাঠামো, স্থিতি, গতি কি ছিল সেটা জানছিলাম, সরণ, দ্রুতি ও বেগ সম্পর্কে জানছিলাম, বেগের প্রকারভেদ দেখছিলাম, তারপরে হচ্ছে সমবেগ নিয়ে আলোচনা করছিলাম, তারপরে ত্বরণ নিয়ে আলোচনা করছিলাম। তো ত্বরণ নিয়ে আজকে আমি আবারও আলোচনা করব। আজকে ত্বরণ নিয়ে আরেকটু আলোচনা করতে হবে, হয়তো অনেকেই ভুলে যেতে পারেন, বলা যায় না।
সো আজকে একটু রিমাইন্ড করে দিয়ে আমরা আজকে বিস্তৃতভাবে দেখব বিষয়গুলো। ওকে, তাহলে শুরু করে দেই। ত্বরণ কি ছিল আমাদের? ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হচ্ছে যে আমরা একক সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় বা বেগ বৃদ্ধির যে হার সেটাকে বলা হয় ত্বরণ। তো বিষয়টাকে বোঝার জন্য আমরা এমন একটা ঘটনাকে যদি চিন্তা করি, ধরে নিলাম যে আমি ত্বরণকে জাস্ট আলাদাভাবে বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করেন, ধরেন একটা বস্তু প্রথমে এখানে ছিল, এই সময় তার যে বেগ ছিল সেটা ছিল 0 ধরে নিলাম। কিছু দূর যাওয়ার পরে তার বেগ হয়ে গেল ধরে নিলাম 2 মিটার পার সেকেন্ড। আরেকটু যাওয়ার পরে তার বেগ হয়ে গেল ধরে নিলাম 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড। আরও কিছু দূর যাওয়ার পরে তার বেগ হয়ে গেল ধরে নিলাম 6 মিটার পার সেকেন্ড। তো প্রতিনিয়ত কি হচ্ছে? বেগটা বৃদ্ধি পাচ্ছে। তো এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, পুরো ঘটনাটার জন্য একটা টোটাল সময় লাগছে মাস্ট বি। এখন ত্বরণ কি বলে? ত্বরণ বলে 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পাইলো সেটা হচ্ছে ত্বরণ। তো এই জিনিসটাকে আমরা যদি ইকুয়েশনের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কি চিন্তা করব? তাহলে আমরা এইভাবে করতে পারি যে ধরে নিলাম যে একটা বস্তু এখান থেকে জার্নি শুরু করে এই জায়গাতে গেল, যেখানে তার শুরুতে আদিবেগ ছিল ইউ। যে কোনো আদিবেগ থাকতে পারে, আপনি ধরে নিতে পারেন যে শুরুতে আদিবেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। ধরে নিলাম এই জায়গাতে তার শেষ বেগ হচ্ছে ভি। ভি বলতে সেটা যে কোনো সংখ্যা হতে পারে 10 মিটার পার সেকেন্ড, এনিথিং। এখন এই জায়গা থেকে বস্তুটা এই জায়গাতে যেতে সময় নিছে টি সময়। এই জায়গা থেকে এই জায়গাতে যেতে কত সময় নিছে? টি সময়। তো এখন এই জায়গাটাকে যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসতে চাই তাহলে কি করি? যে এখানে টি সময়ে, এখানে এই জায়গাটা, এই ঘটনাটার জন্য আমি বলতেছি, খেয়াল রাখেন, টি সময়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ শিওর, হ্যাঁ 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 অবশ্যই, ঠিক আছে। আচ্ছা খেয়াল করি আমরা, টি সময়ে বেগ কতটুকু বৃদ্ধি পাইছে? খেয়াল করি, টি সময়ে বেগ বৃদ্ধি পায় কতটুকু? আপনি যদি সংখ্যা থেকে হিসাব করতে চান বলবেন যে 10 থেকে 2 বিয়োগ করলে তো 8 হয়, তাহলে 8 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে। এখানে প্রথমে 2 মিটার পার সেকেন্ড ছিল, পরে হয়েছে কত? 10 মিটার পার সেকেন্ড। কেমনে বুঝলেন? শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করে দিলেই বুঝতেছি যে কতটুকু বেগটা বৃদ্ধি পাইছে। সো আমি লিখতে পারি টি সময়ে বেগ বৃদ্ধি পায় ভি মাইনাস ইউ। তাহলে একক সময়ে কতটুকু বৃদ্ধি পায়, বা বলতে পারি 1 সেকেন্ডে, 1 সেকেন্ড সময়ে বেগ বৃদ্ধি পায়, কি করবেন? ভি মাইনাস ইউ, আর এই সময়টা নিচে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে 1 সেকেন্ডে যতটা বেগ বৃদ্ধি পায় এটাকেই তো ত্বরণ বলে। তার মানে আমরা ফাইনালি এই জায়গা থেকে বলতে পারি যে আমাদের ত্বরণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমাদের ত্বরণের ফর্মুলা। সো এটা কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়েছে, আমি আরেকবার রিমাইন্ড করে দিলাম। এখন কথা হচ্ছে এই যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই ফর্মুলাটাকে আবার কি করছে? একটু প্রতিপাদন করে একটু ভিন্ন রকম সূত্রের মধ্যে নিয়ে আসছে, যেটা আমরা যদি করি, যেমন এটার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখি। আমি আবার আজকে একক বের করে দেখাবো না, মাত্রা বের করে দেখাবো না, কারণ এটা অলরেডি কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, কি করা যায়? ভি মাইনাস ইউটাকে এক পাশে রেখে টিটা যদি ইকুয়েশনের এই পাশে পার করে দেই, ওই পাশে যেহেতু ভাগ আছে, এই পাশে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে আমাদের সমীকরণটা কি এমন হবে না যে টিটা যদি এই পাশে আসে গুণ হয়ে যায়, তাহলে এ টি ইজ ইকুয়াল টু এ পাশে কি ছিল? ভি মাইনাস ইউ, তাই না? আচ্ছা, ভিটাকে রেখে যদি ইউটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? খেয়াল করি, তাহলে ইউটা যেহেতু এই পাশে মাইনাস হিসাবে আছে, ইকুয়েশনের এই পাশে আনলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে কিন্তু এই পাশে যদি প্লাস হয়ে যায় তাহলে ইউ প্লাস এটি থাকতেছে, ওই পাশে থাকতেছে ভি, বা উল্টা পাশে যদি আমি এটাকে লিখি তাহলে লিখতে পারি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। সো এই যে লাস্ট লাইনটা লিখলাম, এটা কিন্তু আমাদের একটা এই অধ্যায়ের সূত্র। তো এটা যা কথা বলে, মানে এই সূত্র
আর এই সূত্র একই কথা, দুইটা একই সূত্র, জাস্ট খালি প্রতিপাদন করে অনেকে এটা ইউজ করে, অনেকে এটা ইউজ করে। আপনার যেটা ভালো মনে হয় আপনি কিন্তু সেইটাই ব্যবহার করতে পারবেন। তো ত্বরণ আশা করি বুঝতে পারছেন, এবং ত্বরণের পাশাপাশি আমরা কালকে সুষম ত্বরণ জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। তারপরে হচ্ছে অসম ত্বরণ জিনিসটা কি সেটা নিয়েও আলোচনা করছিলাম। আপনাদের আশা করি সেই জিনিসগুলো মনে আছে। সুষম ত্বরণ, অসম ত্বরণ নিয়ে আলোচনা করছিলাম। তারপরে হচ্ছে সুষম মন্দন, অসম মন্দন। তো মন্দনের বিষয়টা আসলে ত্বরণ যে জিনিস, মন্দনও কিন্তু একই। এখানে একটা সিম্পল পার্থক্য আছে, সেটা হচ্ছে বেগ যদি বৃদ্ধি পায়, দেখেন অসম বেগের ক্ষেত্রে বেগটা বাড়তেও পারে, আবার বেগটা কি হইতে পারে, কমতেও পারে। তো বেগ বৃদ্ধির হারকে, মানে 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পাইলো, এটাকে যেমন ত্বরণ বলে। যদি বেগ কমতে থাকে তখন 1 সেকেন্ডে কতটুকু বেগ কমলো বা 1 সেকেন্ডে কতটুকু বেগ হ্রাস পাইলো, এইটাকে বলা হয় মন্দন। ঠিক আছে? তো এটার ক্ষেত্রেও যদি ইকুয়েশনটা আপনি বের করে দেখতে চান, একদম হুবহু ইকুয়েশন আসবে, কিন্তু সিম্পল একটা পার্থক্য পাওয়া যাবে বলে আমরা কাজটা একটু করে দেখব। তো আচ্ছা, আমরা এই জিনিসটা সামনেই করে ফেলি আর একটু। ত্বরণের এখানে আমরা এটা করে ফেলবো, মন্দনের কথার কাজটা এখানে করে ফেলবো। তো মন্দনের সূত্র কি বলে, বেগ হ্রাসের হারকে, মানে 1 সেকেন্ডে কতটুকু বেগ হ্রাস পেল, এই জিনিসটাকে বলা হয় মন্দন। আপনাদের কিন্তু কমেন্টগুলো আমি একটু পরে পড়বো, ত্বরণ আর মন্দন এটা আরেকবার ডিটেইলি আলোচনা করার পরে আমি কমেন্ট পড়বো আপনাদের। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে একটু জানায় রাখবেন, ঠিক আছে? সো বেগ হ্রাসের কথা বলা হচ্ছে। বেগ কখন হ্রাস পায়? ধরেন আপনি অনেক জোরে গাড়ি চালাচ্ছেন, হুট করে ব্রেক চাপে দিলেন, তখন কি হবে, বেগটা দ্রুত দ্রুত কমতে শুরু করে না? সো এরকম একটা ঘটনা আমি এখানে তুলে ধরলাম, যে ধরলাম একজন গাড়ি চালাচ্ছে, এই জায়গাতে আছে, তখন তার যে আদি বেগ সেটা অনেক বেশি। সেটা অনেক বেশি বলতে সেটা ধরে নিলাম যে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ধরে নিলাম। সো ও গাড়িটার ব্রেক চাপার কারণে একদম তার বেগটা কমে গেল, শেষ বেগটা ধরে নিলাম আর কম বেগ হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। মানে যেহেতু ব্রেক চাপছে বেগ তো কমে যাবে, তাই না? বেগটা কমে গেছে এবং সময় লাগলো টি সময়। তো এক্ষেত্রে তাহলে মন্দনের কথাটা আসবে। যদি মন্দন কি বলে, বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, তাই না? সো এখানে যদি আগের সূত্রটার কথা বলি, আমরা কিভাবে করছিলাম, যে আমাদের টি সময়ে বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস পায় কতটুকু বেগ হ্রাস পাইছে। আপনি যদি এখন আগেরটার মতো করে ইউজ করতে চান, ভি মাইনাস ইউ করেন, তাতেও করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভি থেকে ইউ যদি বিয়োগ করেন তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে কি, মাইনাস অ্যান্সার আসবে। এখানে একটু বোঝার চেষ্টা করি, আপনি ইউ থেকে ভি বিয়োগ করলে পজিটিভ আসবে, কিন্তু যদি ওই ফর্মুলাটা ব্যবহার করেন, ওই ফর্মুলাতে আমরা কি করছিলাম, যে পার্থক্য বেগ বৃদ্ধি বা বেগ হ্রাসের জন্য আমরা ভি মাইনাস ইউ করছিলাম। কিন্তু এখানে দেখেন মন্দনের ক্ষেত্রে ভি থেকে ইউ বিয়োগ করলে কি আমাদের মাইনাস উত্তর আসা উচিত না? 2 থেকে যদি 10 বিয়োগ যায়, কারণ শুরুর ইউ তো বড় এখানে, তাই না? সো টি সময়ে বেগ হ্রাস পায় ভি মাইনাস ইউ। তাহলে 1 সেকেন্ডে সময়ে বেগ হ্রাস পায়, একদম হুবহু মন্দনের জন্য আমাদের সেম ফর্মুলাটাই হবে, এটাও আমাদের মন্দনের ফর্মুলা। বাট এখানে একটা জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারতেছি, সেটা হচ্ছে এই সূত্রতে যে মানটা হবে, ভি মাইনাস ইউ এর যে মানটা হবে, সেটা কিন্তু নেগেটিভ মান আসবে, যার কারণে যখন মন্দন ঘটে তখন এর যে মানটা হয় সেটাকে নেগেটিভ লেখা হয়। অর্থাৎ আমাদের যে সংখ্যাটাই আসবে, এ যদি কথার কথা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এর সামনে একটা কি দিব, আমরা মাইনাস দিব, কারণ আসলে এটা মাইনাস আসতেই হবে, কারণ এটা কি হয়েছে, মন্দন হয়েছে। তো হিসাব করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে এত কনফিউশনের কিছু নাই। তো আমরা মন্দনের পরে যে জিনিসটা জানছিলাম, সুষম মন্দন, অসম মন্দন। ওকে, সো এই জায়গাগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টগুলো পড়ে নেই, তারপরে আমরা আজকে নতুন একটা টপিকের দিকে চলে যাব। ওকে, অনেকেই কমেন্ট করছে, আমি একটু কমেন্টগুলো পড়ি। মিশু সাইদ ভাই লিখেছে, কালকে সিটি আছে, পড়তে বসো। ধন্যবাদ ভাই। হ্যাঁ, কালকে আমার অবশ্য পরীক্ষা আছে আমার, এই জন্য আজকে বেশিক্ষণ ক্লাস নেওয়া হয়তো বা সম্ভব হবে না। কোন ডিপার্টমেন্ট, কোন শিফট? আমি
কোন ডিপার্টমেন্ট কোন শিফট বলতে কাকে বলছে বুঝি নাই, আমাদের তো কোনো শিফট নাই। ওকে, কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটু জানাবেন। নাই, সবার ক্লিয়ার? ওকে, দেখেন কারো যদি সমস্যা থাকে কমেন্ট করেন, প্রবলেম নাই। যে কোনো বিষয় একদম 100% ক্লিয়ার হয়ে নিতে হবে আপনাদেরকে, ঠিক আছে? কারণ সামনে কিন্তু আমরা অনেক বড় বড় ম্যাথ করব, অনেক ইম্পর্টেন্ট ম্যাথগুলোর সমাধান করব। সো ম্যাথে যাওয়ার আগে এদিকে যত রকমের বেসিক আছে সব কিন্তু একদম ক্লিয়ার হয়ে যেতে হবে, না হলে কিন্তু সরাসরি ম্যাথে গেলে অনেক প্রবলেম। বুঝছি ভাইয়া। এমডি রাতুল ভাই লিখেছে সাকিব ভাইয়ের চুল পাকনা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, আসলে অনেকগুলো চুল পাকছে। আমার চুল আগে পাকে নাই, অ্যাডমিশনে আসার পরে কিন্তু চুলগুলো সব পেকে গেছে। এটা জানি না গাজীপুরের পানির জন্যই প্রভাব পড়ছে নাকি আসলে পড়াশোনার যে প্রেশারটা ছিল অ্যাডমিশনে সেটার জন্য। সো আমি জানি না, বাট এখানে আসার পরেই কিন্তু চুল পাকছে। তো আপনাদের পাকবে না ইনশাল্লাহ। তারপরে হচ্ছে অল ক্লিয়ার ভাইয়া। বুঝছি ভাইয়া, ওকে ওকে। ক্লাস নোটগুলো কবে পাবো? ক্লাস নোটগুলো তো আমি আপনাদের যে পেইড মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিয়ে দিছি, আপনি হয়তো বা মিস করছেন, সেখান থেকে নিয়ে নেবেন। ওকে, বুঝছি ভাইয়া, বুঝছি 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 বুঝছি। বুঝি নাই কেউ আছে? কি লিখছে? আপনি ক্লাস নিলে না বুঝে পারা যায়। ওকে, ধন্যবাদ মোহাম্মদ বাহারুল ইসলাম ভাইকে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আর তাহলে কথা না বলি, আসেন এইবার আসেন গড় বেগ সম্পর্কে জানি। ঠিক আছে, আমরা দ্রুত যাই একটু এইদিকে, কারণ কালকে আমারও পরীক্ষা আছে, বেশি সময় দিতে পারবো না। গড় বেগ জিনিসটা কি দেখেন তো, অসম বেগের ক্ষেত্রে বেগ কি সবসময় সেম থাকবে? বেগ যদি সবসময় একই থাকে তাহলে তো সেটাকে আমরা সমবেগ বলবো, তাই না? এটা তো আমরা জানছি অলরেডি সমবেগ কি জিনিস। কিন্তু অসম বেগের ক্ষেত্রে বেগ এক এক সময় কি হয়, এক এক রকম হয়। তো এই যে এক সময় বেগ কম হয়, এক সময় বেশি হয়, এক এক সময় যে এক এক রকম বেগ হয়, এই বেগগুলো সবগুলোকে নিয়ে মানে জয়টা আমি ধরেন যে দুইটা কন্ডিশন নিচ্ছি, বেগের দুইটা অবস্থা নিচ্ছি। তো দুই অবস্থার বেগকে যোগ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? অবশ্যই গড় বেগ পাবো, ঠিক আছে না? গড় নির্ণয় করার নিয়ম তো আপনারা আশা করি জানেনই। তো এইরকমই একটা বিষয়, সিম্পল একটা বিষয়। যদি আমি একটু চিত্রের মাধ্যমে বুঝাই, যে ধরেন আমি একটা বস্তু ধরলাম যে এই জায়গাতে আছে, বা একজন ব্যক্তি আছে, ধরেন যে আপনাদের মধ্যে কেউ একজন দৌড়াইতে 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 এই জায়গাতে চলে গেল। প্রথমে এই জায়গাতে ছিল, পিটানি খায় দৌড়াইতে 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 এই জায়গায় চলে গেল। তো এই জায়গাতে ধরলাম তার বেগটা হচ্ছে ইউ, আদি বেগ। এই জায়গাতে যাওয়ার পরে তার বেগটা হয়ে গেল ভি, মানে শেষ বেগ ধরলাম। তো তার দুইটা বেগ আমরা নিলাম না। এখন কথা হচ্ছে যদি তার গড় বেগ বের করতে চাই তাহলে কি করব? এটা খুবই সিম্পল বিষয়, যে আমরা গড় নির্ণয়ের বিষয়টা ছিল কিরকম, গড় বেগ ইজ ইকুয়াল টু কি করব, যেহেতু দুইটা বেগ নিছি, তিনটা বেগ নিতে পারি সমস্যা নেই, চারটা বেগও নিতে পারি, যেহেতু দুইটা বেগ নিছি তাহলে এই দুইটা বেগকে যোগ করে যদি দুই দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা তার গড় বেগটা পাই যাচ্ছি, তাই না? খুবই সিম্পল কিন্তু বিষয়টা। তাহলে এটা হচ্ছে আমাদের গড় বেগ নির্ণয়ের ফর্মুলা। সো এখানে আমরা লিখতে পারি যে ভি, এটা গড় বেগ যে জন্য এইভাবে উপরে চিহ্ন দিলাম, আপনার না দিলেও সমস্যা নাই, যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের কি নির্ণয়ের ফর্মুলা, গড় বেগ। কেমনে বের করব? মানে যতগুলা বেগ নিব তত দ্বারা ভাগ করে দিব, যতগুলা বেগ যোগ করব তত দ্বারা ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি, গড় বেগ পাচ্ছি। তাহলে এখন আসেন, যা যা শিখছি সবই বুঝলাম, সব কিছুই ঠিক আছে, এটা তো বুঝতেই পারছেন গড় বেগ কিভাবে নির্ণয় করব। তো এখন আসি একটা ঘটনাতে। ধরেন যে আপনার এখান থেকে একটা সূত্র আসে, এই গড় বেগের ঘটনা থেকে একটা ফর্মুলা আসছে, সেই ফর্মুলার উৎপত্তিটা কিভাবে হয়েছে দেখেন। তো ঘটনা হচ্ছে আমরা আজকে জানলাম যে সমবেগের ক্ষেত্রে জানছিলাম যে ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি হয়, এটা সমবেগের ক্ষেত্রে জানছিলাম, ঠিক আছে? তো আবার এটা এক কথায় বেগের সূত্র আমরা দেখছিলাম বেগ নির্ণয়ের সময়। আবার দেখলাম যে গড় বেগ ইজ ইকুয়াল টু আবার হয় ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা হয় গড় বেগের ক্ষেত্রে। তাহলে ভি ইকুয়াল টু এটাও হয় 1 নম্বর সমীকরণ, ভি ইকুয়াল টু এটাও হয় 2 নম্বর সমীকরণ। তাহলে এটা ইকুয়াল টু এটা লেখা যায় না? যেহেতু এটা ভি ইকুয়াল টু এটাও হয়, ভি ইকুয়াল টু এটাও হয়, তাহলে এটা ইকুয়াল টু এটা লেখা তো কোনো ব্যাপার না। তাহলে এই জায়গা থেকে আমরা একটা কথা বলতে পারি না, যে ফ্রম
ফ্রম 1 and 2, এই দুইটা জায়গা থেকে আমরা বলতে পারি যে তাহলে s ডিভাইডেড বাই t ইকুয়াল, এটা s ডিভাইডেড বাই t, এটা ইকুয়াল এইটা, এটা কি u প্লাস v ডিভাইডেড বাই 2, রাইট? অথবা যদি আমরা শুধুমাত্র s টাকে এই পাশে রেখে t টাকে ওই পাশে পার করে দেই, তাহলে s ইজ ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সো এই যে লাস্ট লাইনটা লিখলাম, এটাও কিন্তু রৈখিক গতির একটা ফর্মুলা, এটাও কিন্তু রৈখিক গতির একটা ফর্মুলা। সো আমরা যা যা প্রতিপাদন করতেছি, মানে এটার সাথে এটা মিলায় মিলায় যেভাবে হোক আমরা কিন্তু নতুন নতুন ফর্মুলা ইউজ করতেছি, বের করতেছি আর কি। সো এগুলো একটু মাথায় রাখবেন। আমরা নতুন আরও একটা ফর্মুলা পাইলাম, সেটা হচ্ছে এইটা। কি কি ফর্মুলা পাইছি সবগুলা নিয়ে অ্যানালাইসিস করব শেষে, টেনশনের কিছু নেই। সো আপাতত বুঝে নেন কিভাবে এই ফর্মুলাটা আসলো, যে বেগের সূত্র এটা বলে, আবার গড় বেগের এখান থেকে বুঝলাম যে বেগের সূত্র এটাও বলে, তাহলে এটা ইকুয়াল এটা বলা যায়, আর এখান থেকে এই সূত্রটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? সো একটা জিনিস বুঝলাম। এখন আসেন, এখন যেহেতু গড় বেগ বুঝছি আর এই সূত্রটা কিভাবে আসছে এটা বুঝছি, এখন আমরা সূত্রের প্রতিপাদন করব, মানে এই সূত্রগুলোকে ব্যবহার করে আরো কি কি সূত্র নিয়ে আসা যায়, আর এই চিন্তাগুলো আমি আসলে কিভাবে করতেছি, কেমনে ওই সূত্রগুলোকে নিয়ে আসা যায়, চিন্তাটা কেমনে করতেছি সেইটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সো এখন পর্যন্ত আমরা যে যে সূত্রগুলো প্রতিপাদন করে নিয়ে আসছি অলরেডি, সেই সূত্রগুলো আমি এক সাইডে লিখব আর এক সাইডে প্রতিপাদন করে দেখব। যেমন আমরা একটা সূত্র দেখলাম না, যে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই সূত্রে কিন্তু আরেকটা রূপ দেখছি, ঠিক আছে, যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, একই কথা। আপনি এটা লিখলেও সমস্যা নাই, ওইটা লিখলেও সমস্যা নেই, আপনার ইচ্ছা সেটা। সো যেটা ইচ্ছা হয় সেটা লিখতে পারেন, অথবা লিখেন, সমস্যা নেই। আচ্ছা এটাই লিখে রাখি, প্রবলেম নেই, চেঞ্জ করার কোনো দরকার নাই। আমরা এই সূত্রটা লিখে রাখলাম, এবং আরও একটা সূত্র শিখলাম না শেষের দিকে, যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই দুইটা সূত্র কিন্তু আমরা দেখছি, সমবেগের সূত্র আছে এস ইকুয়াল ভিটি, আচ্ছা রাখলাম, সেগুলো পরে ব্যবহার করব। এই দুইটা সূত্র আমরা শিখছি কিনা? শিখছি। এখন কথা হচ্ছে এই দুইটা সূত্রকে ব্যবহার করে বাকি যতগুলো সূত্র আছে সবগুলোই আরো বের করা সম্ভব, অটোমেটিক চলে আসবে এই সূত্রগুলো। কিভাবে বলি, আপনি দেখেন, যদি আমরা আপনাদের যদি ন্যূনতম ধারণা থাকে যে আসলে কি কি সূত্র আছে এই অধ্যায়ের, এই যে রৈখিক গতি অধ্যায়টা, আমি জাস্ট ওগুলো কেমনে আসে পরে বোঝাচ্ছি, কি কি সূত্র আছে একটু জেনে নেই, যে আপনারা হয়তো মনে থাকার কথা। একটা সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা সূত্র, রৈখিক গতির সূত্র। কিভাবে আসলো আমরা শিখবো একটু একটু পরে। আরেকটা সূত্র ছিল ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2as, এটা একটা সূত্র। তো এই দুইটা সূত্র আমি বললাম, আমি বলবো যে সূত্র দুইটা মুখস্থ করেন, দরকার নাই। এই দুইটা সূত্র কিভাবে আসলো একটু বুঝে নেন। কেমনে বোঝা যায় খেয়াল করি, যে এই সূত্রটাতে, এটা একটা টেকনিক শিখাচ্ছে, যদি বুঝতে পারেন সমস্যা নেই, বাট না হইলেও অ্যাজ ইউজুয়াল যেভাবে করতেছি আপনি করে গেলেও সেটা পারবেন। এই যে প্রথম ফর্মুলাটাতে আমাদের কোন রাশিটা নাই, রাশি বলতে কি কি রাশি আছে আমরা যেগুলো দেখে আসছি সচরাচর, আদিবেগ একটা রাশি ছিল, তারপরে শেষ বেগ ছিল, সময় ছিল, তারপরে হচ্ছে আমাদের ত্বরণ ছিল, তারপরে সরণ ছিল, এই জিনিসগুলো কিন্তু ছিল। এই সূত্রটাতে আসলে কোন জিনিসটা মিসিং খেয়াল করেন, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে কিন্তু ভি নাই। তো এটা হচ্ছে আমাদের, আমি কিন্তু এটা ফিউচারে যে জিনিসটা বের করব সেটা লিখছি। এখন আসেন, এগুলো ভুলে যান, সব কিছুই ভুলে যান। তো আপনি, আমার কথা হচ্ছে এগুলো আপনার কিচ্ছু মনে রাখতে হবে না, এগুলো তো আমি এখন করিই নেই, এগুলো নিয়ে কনফিউশনে যাওয়ারও কিছু নেই। সো আপনি যে কাজটা করতে পারেন, আপনি যদি প্রথম সমীকরণ থেকে, মানে এই 1 নাম্বার সমীকরণ থেকে ভি এর মানটা 2 নাম্বার সমীকরণে বসান, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ওই সূত্রটা তৈরি হয়ে গেছে, আর কিছুই না। এই সমীকরণ থেকে ভি এর মানটা নিয়ে যদি এই সমীকরণে বসাই, অটোমেটিক সূত্র চলে আসবে। দেখেন কিভাবে হয়, আমি সেই কাজটা এখন আপনাদেরকে করে দেখাবো। তো প্রথম সূত্রতে এইটা তো আমি, এটা তো লিখবই, এটা আমি এক সাইডে লিখে ফেলি। দ্বিতীয় সূত্রটা আমাদের কি ছিল, S ইকুয়াল
ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, যেটা আমরা বের করছিলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে। আর প্রথম সূত্র থেকে ভি এর মানটা নিব। কার মান? ভি এর মান। তাহলে প্রথম সূত্রটা, এটা এই পাশে লিখছি তো এই পাশে মুছে দিলাম। এখানে একটু প্রতিপাদন করে নিই। আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তারপরে হচ্ছে আমরা যদি শুধু ভিটাকে রেখে দেই, ইউটা ওই পাশে চলে যাবে, ইউ প্লাস এটি। এখানে কিন্তু আমি জাস্ট প্রতিপাদন, ভি মাইনাস ইউটাকে রেখে টিটা এক পাশে পার করে দিছি, এর জন্য এটা হয়েছে। তারপরে ভিটাকে রেখে দিলে ইউটা ওই পাশে যা পজিটিভ, ইউ প্লাস এটি। সো এই যে ভি এর মানটা এখানে বসাই দেন। আসেন বসাই ফেলি। তাহলে কি হয়? তাহলে এস ইকুয়াল ইউ যা আছে তাই লিখলাম, প্লাস ভি এর মানটা বসাচ্ছি কিন্তু ইউ প্লাস এটি, এটা হচ্ছে ভি এর মান, নিচে 2 ইন্টু টি। ঠিক আছে এই পর্যন্ত? ওকে ফাইন। এরপরে এস ইকুয়াল আর একটু করি, ইউ আর ইউ মিলে কি হইল? 2u, তাই না? প্লাস আর 2u, এখানে একটু ভেঙে করি আমরা, 2u এবং টিটা গুণ হয়ে যাবে এটার সাথে, তাই না? বা আচ্ছা এইভাবেই করি আমরা, সমস্যা নেই। এ টি, নিচে আছে 2 এবং এখানে টি। আশা করি বুঝতে পারছেন, ইউ আর ইউ মিলে 2u হয়েছে শুধুমাত্র। এই টিটা যদি এ পাশে গুণ হয়ে যায় সবার সাথে, তাহলে কীরকম হবে? এর পরের লাইনটা 2ut প্লাস এ টি মিলে টি স্কোয়ার হয়ে যাবে, আর নিচে একটা থাকবে 2। লাস্ট লাইন খেয়াল করেন সবাই, 2 কাটা যাবে, তাহলে কি থাকতেছে? ইউটি প্লাস, এখানে আবার এখানে কিন্তু 2 নাই, সো এখানে একটা হাফ হয়ে থাকবে, হাফ এ টি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অংশ। এগুলো প্রতিপাদন, ডুয়েটের অঙ্কের প্রতিপাদন দেয় না, বাট আমাদের জেনে রাখার স্বার্থে আমরা মনে রাখতে পারি। কি হলো? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি জটিল মনে হয় টেনশনের কিছু নাই, আমি আবার বোঝাবো, ঠিক আছে? তো একটু কমেন্টগুলো দেখে নিই যে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, ক্লাস রুটিনটা কেউ দেন প্লিজ। ওকে, এটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। ভাই যদি আমি ভি মাইনাস ইউ এর জায়গায় ইউ মাইনাস ভি দিয়ে ম্যাথ করি, তাহলে মন্দনের মান প্লাস হবে না? হ্যাঁ অবশ্যই হবে। এই ব্যাপারটা নিয়ে আমি সামনে কথা বলবো যখন ম্যাথ করতে যাব, ঠিক আছে? নোটগুলো ক্লাসের আগে দিয়ে রাখেন। এই পুরো অধ্যায়ের নোট আপনাদেরকে দিয়ে রাখা হয়েছে ভাই, তারেক শামীম ভাই, পুরো অধ্যায়ের নোটই আমি দিয়ে রাখছি। আপনি একটু গ্রুপে দেখেন, ওইখানে ম্যাথ সলভিং পর্যন্ত কিন্তু নোট দিয়ে দেওয়া আছে। যদি না পেয়ে থাকেন একটু নক করবেন গ্রুপে, আমরা দিয়ে দিব সেটা আবার। ওকে, প্রান্ত ভৌমিক অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার, বুঝছি। ওকে, যদি কারো কোনো সমস্যা থাকে একটু জানাবেন। ভাই হাফটা কিভাবে আসলো? আচ্ছা আচ্ছা, এই জায়গায় হাফটা কিভাবে আসলো এটা মনে হয় বুঝে নাই। ওকে, আমি আরেকবার লিখি তাহলে। আচ্ছা, এই লাইনটা থেকে উপরের লাইনটা আবার আসি। দেখেন এখানে আপনি তো বুঝতে পারছেন যে আমি এই জায়গাটাকে টিটাকে যদি দুই পাশে গুণ করে দিই, আপনি বলেন তো কি হবে? 2u হবে, আর টিটা গুণ হয় 2ut হবে। এই টিটা এখানে গুণ হয়ে গেছে, প্লাস আবার এটি তো আছে, আর একটা টি গুণ হয়ে এটি স্কোয়ার হবে। টিটা সবার সাথে গুণ হয়ে গেছে, নিচে কি আছে? 2 আছে। ভাই বুঝেন, যে বুঝেন নাই উনি একটু বুঝেন। এর পরের লাইনে এস ইকুয়াল দেখেন এই 2টা এটার সাথেও ভাগ হবে, এই 2টা এটার সাথেও ভাগ হবে, মানে এই 2টা কিন্তু এই 2টা এটার সাথেও ভাগ হবে, আবার এটার সাথেও ভাগ হবে প্লাস দিয়ে, তাই না? প্রথমটার সাথে ভাগ হলে কি দাঁড়াচ্ছে? 2 কাটা যায়, শুধুমাত্র কি থাকতেছে? ইউটি থাকতেছে, প্লাস দ্বিতীয়টার সাথে ভাগ হবে, তাহলে কি হচ্ছে? এটি স্কোয়ার ভাগ 2 হবে। সো এটি স্কোয়ার ভাগ 2 মানে হাফ এটি স্কোয়ার, তো একই কথা। আশা করি আপনি বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। ওকে ভাই, যদি আচ্ছা ঠিক আছে, 2 কাটলো কিভাবে? 2 তো দুইটার সাথে ভাগ হয়ে আছে মেবি। হ্যাঁ দুইটার সাথে ভাগ হয়ে আছে, এই যে করে দিলাম। তখন হয়তো বুঝতে পারেন নাই, বাট এখন আশা করি ক্লিয়ার এই জায়গাটা। জি ভাই বুঝতে পারছি। ভাই প্রতিপাদন কি শিখতে হবে অ্যাডমিশনের জন্য? যে প্রতিপাদনগুলো অ্যাডমিশনে দেয় না, বাট জেনে রাখা ভালো। আসলে আমাদের এই কোর্সে আমি কিন্তু একটা কথা বলছি যে একদম বেসিক থেকে কিন্তু ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করা হবে। যেহেতু আপনি এখনও পলিটেকনিকে আছেন, সো আপনি মোটামুটি প্রস্তুতি কেন নেবেন?
আপনি একদম প্রপারলি জানেন, একদম ফুললি ভালোভাবে জানেন। সো এই কোর্সে আমি ওই জায়গাটা আপনাদেরকে প্রোভাইড করতে চাচ্ছি যেন ফুললি বিষয়টা বুঝতে পারেন, একদম বেসিক থেকে, যেন প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে। আপনি চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু ম্যাথ করতে পারেন সূত্রগুলো মুখস্থ করে, এটাও আপনার ইচ্ছা। সো একটা ফর্মুলা আমরা বুঝে গেলাম, এই জায়গাটা সূত্রের প্রতিপাদনের এই জায়গাটা। আবার আরেকটা সূত্র প্রতিপাদন করি, প্রসেসটা তাহলে আরো মনে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রথমে কি বললাম যে আমাদের দুইটা মাত্র ফর্মুলা থেকে বাকি সব কিছু নিয়ে আসা সম্ভব। কি ছিল? S ইকুয়াল, প্রথম সূত্রটা ছিল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা একটা সূত্র। আরেকটা কি ছিল আমাদের এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এখান থেকে ভি এনে এখানে বসাইলে একটা সূত্র পাই গেলাম প্রতিপাদন করে। কোন সূত্র পাইছি রে? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা পাইলাম। কখন? এই ফর্মুলা থেকে যখন ভি এর মানটা এখানে বসায় দিছি তখন ওইটা পাইছি। এখন এখন বলবেন ভাই খালি ভি এনে বসায় দেওয়াতে একটা সূত্র হয়ে গেল, তাহলে অন্য কিছু নিয়ে আসে এখানে বসায় দিয়ে কি তাহলে আরেকটা সূত্র চলে আসবে? হ্যাঁ, অবশ্যই চলে আসবে। আপনি এখান থেকে টি এর মানটা আনে এখানে বসায় দেন, দেখবেন যে আরেকটা সূত্র চলে আসছে, খুব পরিচিত একটা সূত্র চলে আসবে। চলেন করে ফেলি। এখান থেকে টি ইকুয়াল কি লেখা যায় ভাই? খেয়াল করেন, টিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভি মাইনাস ইউ, এটা আসবে নিচে, এটা এই পাশে নিচে চলে আসবে। এটুক তো বুঝতে পারছেন। চলেন টি এর মানটা এখানে বসায় দেই, কি হয় দেখেন। ওকে, তাহলে আমরা যে জিনিসটা পাবো, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 যা আছে তাই লিখলাম। টি এর মানটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। টি এর মানটা বসায় দিছে, ওইখান থেকে এখানে নিয়ে আসি, আর কিচ্ছু করিনি কিন্তু। আসেন, এস ইকুয়াল গুণ করে নিচে হয়ে যাবে 2a, রাইট? উপরে কি হবে? উপরে হবে ভি প্লাস ইউ আর হচ্ছে ভি মাইনাস ইউ, তাই না? দেখেন তারপরে আচ্ছা ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ এস ইকুয়াল রেখে দিলাম। বা আরেকটা কাজ করতে পারি, একবারে 2a যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 2as, এস এর সাথে গুণ হয়ে যাবে না 2a, 2as ইকুয়াল উপরের অংশটা ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র তো আপনি জানেন। তাহলে এখানে কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, শুধু ভিটাকে রেখে সবগুলোই যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কি হবে? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, যেটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা। বা ভেঙে ভেঙে করি, সমস্যা নেই, অনেকে হয়তো বা বুঝতে নাও পারে, সো আমরা একদম ভেঙেই করি। তাহলে এখানে ইউটা যদি এই পাশে চলে আসে পজিটিভ হয়ে যাবে, ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল ভি স্কোয়ার, অথবা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, একই কথা, উল্টা পাশে লিখলে হয়ে যাবে। লিখে ফেলি, তাহলে ফাইনালি বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। সো আশা করি এই সূত্রটা তো আপনারা শুনছেনই, দেখছেনই, মানে অনেক ইউজ করছেন হয়তো, বা আগে তো পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টারে ছিল, তারপরে ক্লাস 9-10-এ ছিল। এই সূত্রটা আসলে হইল কিভাবে, প্রসেসটা বুঝতে পারছেন? জাস্ট মাত্র দুইটা সূত্রের জাদু কিন্তু, একটা সূত্র হচ্ছে এটা আর একটা সূত্র হচ্ছে এইটা। এই সূত্র থেকে ভি নিয়ে আনে এখানে বসায় দেন একটা সূত্র, এই সূত্র থেকে টি নিয়ে আসে এখানে বসায় দেন, দেখবেন আরেকটা সূত্র চলে আসছে। সো এইভাবে আসলে আমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো চলে আসে, স্কোয়ার প্লাস 2as। তো যাই হোক, আর সূত্র, নতুন কোনো সূত্র বের করতেছি না। যেই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হইল, এখন সবগুলো সূত্র একসাথে লিখে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, আর সূত্রগুলো সবাই একদম ঝরঝরা করে রাখবেন, ঠিক আছে? সো তাহলে সবাই অনেক ভালোভাবে বুঝতে পারবেন। চলেন এবার সূত্রগুলো অ্যানালাইসিস করে দেখব আমরা কি কি সূত্র জানলাম এই অধ্যায় জুড়ে, তারপরে আপনাদের কমেন্টগুলো একটু পড়ব। আপনাদের কারো কোনো সমস্যা থাকলে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানায় রাখবেন। এই অধ্যায়ে আমরা যে সূত্রগুলো শিখছি, সবার প্রথমে সমবেগের জন্য এস ইকুয়াল ভিটি, রাইট? এটা একটা সূত্র কিন্তু শিখছি। তারপরে আমরা দেখলাম এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই সূত্রটা শিখলাম। তারপরে আমরা শিখলাম যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি,
এটা, অথবা এই সূত্রটার একটা প্রতিপাদন রূপও শিখছি, সেটা লিখলে কিন্তু হবে যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, মানে ওই সূত্র আর এই সূত্র একই কথা, যেটা ভালো লাগে আপনি সেটাই লিখতে পারেন, ঠিক আছে। এটা তারপরে কি শিখলাম, তারপরে শিখলাম এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা সূত্র শিখছি কিন্তু প্রতিপাদন করে দেখলাম না। তারপরে শিখছি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো কয়টা সূত্র, 5টা সূত্র। আমরা এই 5টা সূত্র এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে সেখান থেকে বুঝতে পারলাম যে এই 5টা সূত্র কিভাবে আসলো, কেমনে আসলো, কোথা থেকে আসলো, সবকিছু আশা করি আপনাদের ক্লিয়ার, যদি ক্লাসটা ভালোভাবে শুনে থাকেন, বুঝে থাকেন। তাও যদি সমস্যা হয় কমেন্ট করে জানান, ওই জায়গা দরকার হয় আবার রিপিট করে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, আসেন এখন এই 5টা সূত্রের মধ্যে তাহলে অ্যানালাইসিস করবোটা কি। এমনি হুদাই কিছু অ্যানালাইসিস করি, অঙ্ক করার সময় এগুলো কাজে লাগবে। মানে থাকে না যে সূত্র 5টা শিখলাম, ওদেরকে নিয়ে একটু খেলি। এখন আমরা কি রকম খেলা খেলবো দেখেন। এটা হচ্ছে সমবেগের সূত্র, এটার ক্ষেত্রে কোনো কথা নেই, এটা সমবেগে, শুধুমাত্র সমবেগে ইউজ হবে। সমবেগে, সমবেগ বলতে যেমন শব্দের বেগ, আমার কথাগুলো যে আপনি শুনতেছেন, শব্দের বেগ কি, সমবেগ। তো এই ধরনের সমবেগে, যখন সমবেগে কোনো কিছু উল্লেখ করে দেওয়া হয় যে গাড়িটা সমবেগে চলে, তখন আমরা সমবেগের সূত্র ইউজ করবো। আদারওয়াইজ অন্য কোনো সূত্র কিন্তু ইউজ করা যাবে না। যেখানে ত্বরণ হয় মানে বেগ বৃদ্ধি হয়, সেখানে তো সমবেগ হবে না। যেখানে মন্দন হয়, বেগ হ্রাস হয়, সেখানে তো সমবেগ হবে না। যেখানে বেগ বাড়েও না, বেগ কমবেও না, বেগ একই থাকবে, সেই জায়গাতে কিন্তু শুধুমাত্র সমবেগের সূত্র ইউজ হবে। এরপরে আসেন, এই সূত্রটাতে দেখলে দেখা যাচ্ছে এখানে এস আছে, ইউ আছে, ভি আছে, টি আছে, কিন্তু এই প্রথম সূত্রটাতে আমি একটা জিনিস দেখতেছি, এ মিসিং। খেয়াল করছেন কি, এখানে কিন্তু এ নাই, ত্বরণ নাই, ত্বরণ জিনিসটা কিন্তু এখানে নাই। আবার এই সূত্রটাতে খেয়াল করি, ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, কি নেই, হ্যাঁ এই দ্বিতীয় সূত্রটাতে আমাদের কিন্তু এস মিসিং, স্মরণ মিসিং, রাইট, মিসিং। আবার 3 নম্বর সূত্রটার দিকে যদি খেয়াল করি, দেখবেন যে ওইখানে আমাদের এখানেও কিছু একটা মিসিং। কি মিসিং খেয়াল করেন, এখানে কিন্তু ভি মিসিং, ভি মিসিং। মানে আমরা সূত্রগুলো নিয়ে খেলা করতেছি, মানে দেখি যে সূত্রগুলো কিরকম কিরকম। আবার লাস্ট সূত্রটা যদি খেয়াল করা যায়, এখানেও একটা জিনিস মিসিং, যেখানে টি মিসিং, টি মিসিং। তো এই জিনিসগুলো কেন, আসলে এগুলো কেন কেন আলোচনা করতেছি, যখন ম্যাথ করতে যাব তখন আমাদের এই রাশিগুলোর মধ্যে কোন জিনিসটা মিসিং সেটা দেখেও কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমার কোন সূত্রটা অ্যাপ্লাই করা উচিত। যে কোনো একটা জিনিস মিসিং, সেটার কোনো ব্যবহারই নেই, কোনো কাজই নেই, দেখতেছি যে আমাদের এস এর কোনো প্রয়োজনই নেই হুদাই। সো এস মিসিং এমন একটা সূত্র ইউজ করা দরকার, ভি মিসিং এমন একটা সূত্র ইউজ করা দরকার যখন ভি এর দরকার পড়বে না। সো এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন, এগুলো আপনাদের হয়তোবা চিন্তা শক্তি, মানে এই জিনিসগুলো বাড়াতে কাজে দিতে পারে। কারণ এই অধ্যায়ের ম্যাথ করতে গেলে অনেকেই আসলে কনফিউশনে ভুগেন যে আমি কোন সূত্রটা ইউজ করব এটাই বুঝতেছি না। সো এই জিনিসগুলো এই জন্য অ্যানালাইসিস করে রাখা ভালো। আর ম্যাথ করার সময় আসলে কিভাবে চিন্তা করতেছি যে কোন সূত্রটা দরকার, কোন সূত্রটা দরকার না, এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। আমি একটু কমেন্ট করি আপনাদের, তারপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে চলে যাব। একটু কমেন্টগুলো পড়ে দেখি, আপনাদের কার কি সমস্যা আছে একটু কমেন্ট করে জানাবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, একটু কমেন্ট করবেন সবাই, আমি একটু ওয়েট করতেছি, একটু সবাই কমেন্ট করবেন।
ওকে, একটু কমেন্ট করে জানাবেন আপনারা। আমরা প্রায় অনেক কিছুই আলোচনা করে ফেলছি, এখন আমরা নতুন কিছু বিষয় জানবো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অল ক্লিয়ার ভাইয়া। ভাইয়া আপনার পিডিএফ ফাইলের অনেক ম্যাথ নিজের মতো করে বুঝতে পারছি না, আমি কি আপনাদেরকে সেই ম্যাথগুলো করাইছি? এখনো করাইনি তো, এই জন্য কিন্তু অনেকেই বলেন যে ভাই আগেই দিয়ে দিলে ভালো হয়। সো আগেই তো দিয়ে দিছি, এখন বুঝতে তো সমস্যা হবেই। আমি যতটুকু পড়াইছি আপনি সেই পর্যন্ত প্র্যাকটিস করেন, একটু ধৈর্য ধরেন, মানে আছে তো আরেকটা ক্লাস, দুইটা ক্লাস করলে প্রথম অধ্যায় তো ভাজা ভাজা হয়ে যাবে ভাই, আপনার টেনশন করার তো দরকার নাই। বাট আপনাকে তো একটু অপেক্ষা করতে হবে। সো ক্লাসগুলো করেন, জানা জিনিস যদি হয় তাও শুনেন, মানে যতবার শুনবেন মাথায় কিন্তু তত বেশি ভালোভাবে সেট হয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে? সো আপনাকে তো সেই ধৈর্যটুকু ধরতে হবে। অনেক জিনিস আপনি হয়তো পারেন, নোট দেখে আগেই বুঝে ফেলছেন, কিন্তু একটু কষ্ট করে দেখেন, ক্লাসগুলো করেন, এই ধৈর্যটুকু আপনাকে ধরতে হবে। দেখবেন যে আপনার একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা বিশেষ করে একদম ক্লিয়ার হয়ে যাবে। এভাবে আপনি যেই সাবজেক্টগুলোর ক্লাস করবেন, ভালোভাবে মনোযোগ দিয়ে করবেন, অবশ্যই সেই সাবজেক্টগুলো আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন, আগে থেকে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো এভাবে করতে থাকেন, অধৈর্য হওয়ার কিছু নাই। সবাই বুঝতে পারছে, যদি কেউ বুঝতে না পারেন ও পারলে 2-3টা করে কমেন্ট করবেন, কারণ অনেকে ক্লিয়ার ক্লিয়ার লিখছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এইবার আসেন আমরা নতুন কিছু জিনিস সম্পর্কে জানবো। পরন্ত বস্তুর সূত্র, এই জায়গাগুলা মানে যখন ক্লাস 9-10-এ ছিলাম, এই পরন্ত বস্তুর সূত্র, নিক্ষিপ্ত বস্তুর সূত্র, এইগুলো নিয়ে অনেকে না কনফিউশনে পড়ে যায় অনেক রকমের। সো আজকে মানে আমরা এমনভাবে ব্যাপারগুলো ক্লিয়ার করব যেন এই ধরনের ঘটনাতে কোনো রকম সমস্যা না হয়। আর যে ক্লুগুলো আছে আমরা সবগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। খেয়াল করেন, কথা না বাড়াই একটু খেয়াল করেন। পরন্ত বস্তুর সূত্র, যখন কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে তখন আসলে সূত্রের মধ্যে কি রকমের চেঞ্জেস আসবে, এই জায়গাগুলো একটু ক্লিয়ার করি। ধরেন যে আপনাদের মধ্যে কোনো একজনকে আমি এখান থেকে নিচে ফেলে দিলাম, ধরেন ছাদ থেকে ফেলে দিলাম, তো ফেলে দিলে কি হবে? ওই ব্যক্তি নিচে পড়ে যাবে, মাটিতে ধরেন পড়ে গেল, এই যে মাটিতে পড়ে গেল, ধরে নিলাম যে এটা হচ্ছে ভূমি। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে যদি একটা বস্তুকে ছেড়ে দেই সেটা নিচে পড়ে যাবে। এখানে কিন্তু বস্তুটাকে আমি ধরে রাখছি, ছেড়ে দেইনি এখনো, যেই ছেড়ে দিব ঠাস করে সেটা কি করবে? নিচে পড়ে যাবে। সো পরন্ত বস্তুর ক্ষেত্রে আপনাকে এখানে বেশ কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে। এখানে যদি ছেড়ে দেয় সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এইটা হচ্ছে তার দূরত্ব, তাই না? সরণ এস। তো পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা আসলে সরণের জায়গায় এস ব্যবহার করব না, আমরা এখানে যে দুইটা পয়েন্টে চান্স নিয়ে আসব, এখানে আমি একটু লিখে দেই। পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে এস ব্যবহার করার কোনো দরকার নাই, কারণ আমরা তো এইভাবে সরণ মাপবো না। যেহেতু উপর থেকে নিচে পড়তেছি, এস এর পরিবর্তে আমরা কিন্তু উচ্চতা ব্যবহার করতে পারি, এইচ, হাইট, ঠিক আছে? এস না ব্যবহার করে এইচ ব্যবহার করতে পারি, ঠিক আছে? ফার্স্ট। তারপরে পরন্ত বস্তুর ক্ষেত্রে আর কি করা যায়, এখানে একটা বিষয়, যখন কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তখন সেটা মাটিতে পড়ে যায়। এক্ষেত্রে মাটিতে পড়ার ক্ষেত্রে তার যে ত্বরণটা হয়, সেই ত্বরণটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। কারণ যে কোনো বস্তুকে উপরে ফেলে দিলে সেটা অভিকর্ষ ত্বরণের কারণেই কিন্তু, মানে অভিকর্ষ বলের কারণেই কিন্তু নিচে পড়ে যায়। তো এই ক্ষেত্রে যে ত্বরণটা হয় সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, যেটাকে জি দ্বারা লেখা হয়। এই অভিকর্ষ ত্বরণ নিয়ে আমরা সামনের একটা অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ, সেখানে বিস্তারিত আলোচনা করব। সো এখানে শুধু মাথায় রাখেন, কোনো বস্তুকে যদি আমরা ফেলে দেই তাহলে তার যে ত্বরণটা হয় সেটা হবে অভিকর্ষ ত্বরণ। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে মানে আরেকটা পয়েন্ট, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে ত্বরণটা আছে এ, এর পরিবর্তে আমরা ব্যবহার করব জি, অভিকর্ষ ত্বরণ, যেটার মান হচ্ছে 9.8। তার মানে পরন্ত বস্তুর ঘটনা যখনই আসবে তখন আপনাকে কিন্তু ত্বরণের কথা বলে দিবে না। কেন বলে দিবে না? কারণ ত্বরণটা তো হবে অভিকর্ষ ত্বরণ, আর সেটার মান তো সবাই জানে, কনস্ট্যান্ট 9.8, তাই না? সো এখানে কিন্তু ম্যাথগুলোতে একটা ক্লু দিবে যে আপনাকে পরন্ত বস্তুর কথা বলতেছে, তাহলে আপনাকে ত্বরণ আলাদা হবে কেন দিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে ত্বরণ হচ্ছে 9.8, যেটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। 2 নম্বর পয়েন্ট।
এই পরন্ত বস্তুর ক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু চিন্তা করতে হবে। সেই আরেকটা জিনিস কি, খেয়াল করি। আপনি যখন একটা বস্তুকে এখানে ধরে রাখছেন, ঠাস করে ছেড়ে দিবেন, ঠুস করে পড়ে যাবে, তাই না? সো এই যখন ধরে রাখছেন এই অবস্থায় কিন্তু তার কোনো বেগ নাই, মানে শুরুতে আদিবেগ কি হবে, শূন্য হবে, কারণ তাকে আমি তখন ছেড়ে দিইনি, শুধু ধরে রাখছি। ছেড়ে দেওয়া মাত্র তার বেগটা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সবসময় শূন্য হবে, এই পয়েন্টটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। তাহলে তৃতীয় পয়েন্ট, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যে আদিবেগ হবে, আদিবেগ হবে শূন্য। সো এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে পরন্ত বস্তুর সূত্রতে। তাহলে এখন আমার সূত্রগুলো কেমন হবে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলি। তাহলে এখন আমাদের সূত্রগুলো কেমন হবে আসেন সেটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। তো এখন কথা হচ্ছে, আগে আমাদের সূত্র ছিল v ইকুয়াল ইউ প্লাস এটি, এটা একটা সূত্র ছিল আগে, তাই না? তো এখন আমাদের সূত্রটা কি হওয়া উচিত, v ইকুয়াল ইউ প্লাস এটি নাকি জিটি। আশা করি আপনি বুঝতে পারছেন। এ তো ইউজ করব না, এর পরিবর্তে কি ইউজ করব, জি ইউজ করব। সো v ইকুয়াল ইউ প্লাস জিটি। ওকে, আরেকটা আসেন। আগে আমাদের সূত্র ছিল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি করব, এস ইউজ করব? কখনোই না। কি করব, এস এর পরিবর্তে এইচ ইউজ করব। এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, নো, এখানে ইউজ করব জিটি স্কোয়ার। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা এরকম হয়ে যাবে। আবার আরো সূত্রগুলো দেখেন, সব পারবেন আপনারা এখন। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটা সূত্র ছিল না? তাহলে এখন আমাদের সূত্রগুলো কেমন হবে খেয়াল করি। তাহলে এখন হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, না 2g, এস না এইচ। সো বুঝতে পারছেন আশা করি। সো এখন যত সূত্রই থাকুক না কেন, আরো দুইটা সূত্র আছে, যেটাই লিখেন না কেন, এটা সহজ কথা। আগে এ ছিল এখন জি হবে, আগে এস ছিল এখন এইচ হবে, এবং আমাদের যে ইউ এর মানগুলো হয়ে যাবে শূন্য। মানে আপনি যখন ম্যাথ করতে যাবেন, ম্যাথ করবেন, তখন কষ্ট করে ইউ এর জায়গাতে নিজের ইচ্ছায় একটু শূন্য বসায় দিবেন, মানে ভি স্কোয়ার ইকুয়াল 2gh হবে। এই অংশটা থাকবেই না, কারণ ইউ এর মান শূন্য। এই অংশটা থাকবেই না, ইউ এর মান শূন্য। এই অংশটা থাকবে না, ভি ইকুয়াল জিটি হবে। ইউ এর মান কত, শূন্য। আপনাকে বাই ডিফল্ট ধরে নিতে হবে। দেখেন ইউ এর মান শূন্য অলরেডি জানা, জি এর মান 9.8 অলরেডি জানা, শুধুমাত্র টি এর মান দিয়ে কিন্তু ভি এর মানটা বের করা সম্ভব। কখন, যখন পরন্ত বস্তুর কথাটা উল্লেখ থাকবে। সো এই একটা পয়েন্ট দেখেন, এই পরন্ত বস্তুর কথা যখনই থাকবে, মানে পরন্ত বস্তু মানে কিরকম কথা থাকবে, উপর থেকে একটা বস্তুকে যদি আমরা ফেলে দেই, যদি ফেলে দেই, তখন আপনাকে এই একটা কথার দ্বারা অনেক কিছু বুঝাই দিচ্ছে। কিন্তু মানে আপনাকে ত্বরণের মানটা দিয়ে দিচ্ছে 9.8, আপনাকে আদিবেগ দিয়ে দিচ্ছে শূন্য। বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো তখন আপনার মাথায় কাজ করানো লাগবে। সো আশা করি পরন্ত বস্তুর টপিকটা ক্লিয়ার। আর পরন্ত বস্তুর কথা আসলে আপনি কিভাবে চিন্তা করবেন এটাও আশা করি ক্লিয়ার। সো এরপরে আমরা একটু দেখে নিই যে কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কমেন্ট চেক করি। একটু কমেন্ট করে জানাবেন কারো কোনো সমস্যা হলে। সবাই লাস্ট কমেন্টগুলো একটু জানাবেন। ওকে, ওকে, কেউ কমেন্ট করে নেই। আপনাদের যেই জায়গাতে বুঝতে সমস্যা হবে সাথে সাথেই কমেন্ট করে ফেলবেন দরকারে, ঠিক আছে? কারণ কমেন্ট করতে অনেক সময় লেটও হয়ে যায়। ওকে, ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। প্রান্ত ভৌমিক ভাইকে ধন্যবাদ, আর হাসিফ ভাইকে। যারা যারা ক্লাস করতেছেন না তারা কিন্তু বিশাল বড় মিস করতেছেন, কারণ এই ক্লাসগুলো যদিও পারেন তো ভালো কথা, নাইলেও কিন্তু অনেক জায়গা ক্লিয়ার হয়ে যাবে, খুলে যাবে।
ম্যাথ করার সময় কথাগুলো অনেক বেশি কাজে দিবে। আমরা যখন একটু পরে ম্যাথ করব আপনি তখন বুঝতে পারবেন, ঠিক আছে? মানে আমরা হয় কি, আমরা করি ডাইরেক্টলি ম্যাথ করতে চলে যাই। আসলে ম্যাথ করার আগে যত ধরনের কথা আছে আমাদের সব কিছুই আসলে একটু বুঝে নেওয়া উচিত। কারণ সব বিষয় সম্পর্কে যখন আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে, একদম ক্লিয়ারলি বুঝতে পারি, তখন ম্যাথ করতে গেলে না অনেক ইজি লাগবে। সো ওকে, মির্জা রিমি ক্লিয়ার ভাইয়া, ওকে ধন্যবাদ। শাওন ইসলাম ক্লিয়ার, শরীফুল ইসলাম ভাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ওকে ভেরি নাইস। আবার লিখছে সৈকত আহমেদ ভাই, ভাই নোটগুলো কই পাবো? আপনি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে একটু গ্রুপে চেক করবেন। গ্রুপে হ্যান্ড নোটগুলো খুব সুন্দরভাবে গুছাই দেওয়া হয়েছে। আপনি সেখান থেকে ক্লাসের টপিকগুলো, প্রত্যেকটা টপিক গুছায় লেখা আছে সংজ্ঞা সহকারে, আপনি সেখানেই পেয়ে যাবেন। ওকে, এটা নিয়ে আর কথা না বাড়াই, আসেন পরন্ত বস্তুর সূত্র বুঝছি। এইবার আসেন আরেকটা পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তাহলে কি হবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে বুঝলাম যে আমাদের কি কি চেঞ্জ হবে, ত্বরণটা চেঞ্জ হবে, সরণটাকে আমরা এইচ লিখব, আদিবেগ শূন্য হবে, এটা ছিল পরন্ত বস্তুর ক্ষেত্রে। কিন্তু যখন নিক্ষিপ্ত বস্তুর ঘটনা ঘটবে, মানে আমি এবার উপরে নিক্ষেপ করব, তাহলে কেমন ঘটনা ঘটবে আসেন দেখে ফেলি। তাহলে এমন যদি হয় যে এটা হচ্ছে ভূমি, এই ভূমি থেকে কোনো একটা বস্তুকে নিয়ে একটা নিক্ষেপ করলাম, উপরের দিকে নিক্ষেপ করলাম, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এটাকে একদম উপরে নিক্ষেপ করছি। উপরে নিক্ষেপ করলে কি হবে, এটা উপরে উঠবে, সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তারপর সেটা নিচে পড়ে যাবে আবার। এরকম ঘটনা তো ঘটবে, এটা তো বুঝতেছেন। আমি যদি একদম সোজা নিক্ষেপ করি সে একদম সোজায় নিচে পড়বে, আমি একটু বাঁকাভাবে লিখছি যেন বুঝতে পারেন যে সেটা আবার নিচে পড়ছে, চিত্রটা এই জন্য এভাবে আঁকাইছি। তো কথা হচ্ছে আমি সোজাসুজি তাকে উপরে নিক্ষেপ করলে সে সোজাসুজি আবার নিচে পড়ে যাবে। কখন পড়বে নিচে? যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, মানে উঠতে উঠতে ভাই আর উঠতে পারতেছি না, আমার উপরে মানে বেগ যে বেগটা দিয়ে আমি নিক্ষেপ করছি এই জায়গাতে বলবে যে ভাই আমার বেগ শেষ, আর উঠতে পারতেছি না, এখন আমি নিচে পড়তে শুরু করব। ব্যাপারটা কেমন না? এরকমই তো। তো এখন এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আসলে কি কি রুলস হতে পারে, চলেন করে ফেলি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, আচ্ছা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, পয়েন্ট নাম্বার 1 সেটা হচ্ছে, আচ্ছা উপর থেকে যখন একটা বস্তু ছেড়ে দিলাম সেটা নিচের দিকে পড়ে গেল কেন? অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, ভূপৃষ্ঠের দিকে, সেজন্য সেটা নিচে পড়ে গেল। কিন্তু ভাই যখন আমি উপরের দিকে নিক্ষেপ করতেছি সে কি অভিকর্ষ ত্বরণের পক্ষে কাজ করতেছে? না, সে তো আবার উল্টা কাজ করতেছে। অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে টানতেছে, আমি যখন নিক্ষেপ করতেছি সেটা তো তার বিপরীত দিকে উঠতেছে। তাহলে কি এক্ষেত্রে ত্বরণটা কি হবে? মানে নর্মালি চিন্তা করেন, ছেড়ে দিলে নিচে পড়তেছে কারণ অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তার পক্ষে কাজ করতেছে। কিন্তু উল্টা পাশে যখন নিক্ষেপ করতেছি উপরের দিকে, তখন তো অভিকর্ষ ত্বরণ কাজ করবে না, এটা খুবই স্বাভাবিক। তখন কি হয়, তখন যে অভিকর্ষ ত্বরণটা আছে সেটাকে আমরা ঋণাত্মক হিসাবে চিন্তা করব। এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের বিপরীত পাশে কাজ করতেছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যে ত্বরণটা আছে, এই ত্বরণটাকে আমরা জি সরাসরি শুধু জি লিখবো না, আমরা লিখবো মাইনাস জি। মাইনাস কেন? কারণ অভিকর্ষ উপরে নিক্ষেপ করলেও কিন্তু অভিকর্ষ ত্বরণ পরিমাণই ত্বরণ কাজ করবে, কিন্তু সেটা ঋণাত্মক। ঋণাত্মক কেন? কারণ অভিকর্ষ ত্বরণের পক্ষে কাজ করতেছে না, এটা কিন্তু বিপক্ষে কাজ করতেছে অভিকর্ষ ত্বরণের। কারণ অভিকর্ষ ত্বরণ তো নিচের দিকে কাজ করে, আমি উপরের দিকে নিক্ষেপ করছি, ঠিক আছে? সো ম্যাথ করার সময় একদম ক্লিয়ার থাকা লাগবে যে উপরে নিক্ষেপ করছে নাকি নিচে পড়তেছে। যদি নিচে পড়ে তাহলে কি হবে? তাহলে আমাদের জি এর মানটা পজিটিভ। কিন্তু যখন উপরে নিক্ষেপ করতেছি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তখন হচ্ছে নেগেটিভ। আশা করি বুঝতে পারছেন। সো এখন আসেন, প্রথম পয়েন্ট বুঝতে পারলাম। এরপরে একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করি আদিবেগ দিয়েই তো নিক্ষেপ করবো, এবার তো আর শূন্য বেগে নিক্ষেপ করতে পারবো না। কারণ কি, শূন্য বেগে যদি নিক্ষেপ করি তাহলে তো সেটা উপরেই উঠবে না। তো আমি একটা বেগ দিয়ে নিক্ষেপ করব, তো নিক্ষেপ করার পরে এটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন কি তার কোনো বেগ থাকবে? কারণ বেগ থাকলে তো সে আরো উপরে উঠতো।
এই জায়গাটাতে যাওয়ার পরে তার বেগটা শূন্য হয়ে যাবে, তখন সেটা আর উপরের দিকে উঠতে পারবে না, তখন সেটা কিন্তু ভূমিতে পড়ে যাবে। সো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করি সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে তার বেগ হয়ে যাবে শূন্য। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে তার বেগ কি হবে, শূন্য হয়ে যাবে। সো আসেন তাহলে পয়েন্ট নাম্বার 2, যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে, বেগ হবে বেগ v ইজ ইকুয়াল টু শেষ বেগ শূন্য হবে, দ্বিতীয় পয়েন্ট। আর তারপরের যে পয়েন্টটা আছে 3 নম্বর পয়েন্ট, এখানেও আমরা এস এর পরিবর্তে এইচ ইউজ করব, আদারওয়াইজ সব কিছুই কিন্তু এখন ঠিকঠাক আছে। তাহলে সূত্রগুলো কেমন হবে এই কনসেপ্টে, এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তাহলে আমাদের ফর্মুলাগুলো কেমন হবে দ্রুত লিখে ফেলি। তাহলে আসেন ফর্মুলাগুলো দেখি। তাহলে এখানে আমি লিখতে পারবো ভি ইকুয়াল ইউ প্লাস জিটি নাকি মাইনাস জিটি। দেখেন আগে সূত্রতে লিখছিলাম প্লাস জিটি, কিন্তু জি এর মান তো নেগেটিভ হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে প্লাস না দিয়ে আমি নেগেটিভটা আগে বসা দিতে পারি, ইউ মাইনাস জিটি লিখতে পারি। আশা করি বুঝতে পারছেন কেন, কারণ এর মান এবার মাইনাস জি, শুধু জি না। আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, মাইনাস কেন, জি এর মানটা নেগেটিভ। এবারও একই কথা, আগে প্লাস ছিল সূত্রে, এখন কি হবে, মাইনাস হবে। কখন, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এরপরে হচ্ছে এস ইকুয়াল ইউটি, এস না দুঃখিত ভুল করছি, কি হবে এখানে এইচ, এইচ ইকুয়াল আমাদের ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ জি আছে দেখে মাইনাস হয়ে গেছে। সো সূত্রগুলোর মানে সিস্টেমটা এবার আশা করি বুঝতে পারছেন। সো এই ঘটনাগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে কথা আসলে আপনাকে কি কি মাথায় নিতে হবে, যে ত্বরণটা হবে অভিকর্ষ ত্বরণ, তারপরে হচ্ছে আদিবেগটা, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ ছিল 0, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগ হবে 0, আর ত্বরণ দুইটার ক্ষেত্রে জি 9.8, তবে উপরে নিক্ষেপ করার সময় নেগেটিভ। সো যদি এই সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে থাকে এখন পর্যন্ত যা যা আলোচনা করলাম, আপনি যদি বুঝে থাকেন, আপনি যদি প্র্যাকটিস করেন, এগুলো নিয়ে যদি অ্যানালাইসিস করেন, তাহলে ম্যাথ করাটা আপনার কাছে জটিল মনে হবে না। সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা আমি একটু কমেন্টগুলো দেখে নেই। মাইনাস জি রাইট। মোহাম্মদ বাহারুল ইসলাম ভাই লিখেছে যে এমডি রাতুল ভাই, এখানে ভাই কালকে বলেছেন আমাদের একটা সাপোর্ট সেশন করা হবে, যা তুমি না বুঝলে পরবর্তীতে জিজ্ঞেস করতে পারবা, আর আমাদের কোর্স নিয়ে এটা এখান থেকে ক্লিয়ার করতে হবে। আমরা অনেকভাবে ক্লিয়ার করতে পারি, ইউটিউব চ্যাটজিপিটিতে আমাদের জ্ঞান অর্জন করাই মূল লক্ষ্য। ওকে ওকে, অনেক বড় মেসেজ লিখেছে ভাই। আচ্ছা, আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু জানাবেন। বুচ্ছি ভাই, সৈকত আহমেদ ভাই লিখেছে বুচ্ছি ভাই, ওকে। শরীফুল ইসলাম ভাই লিখেছে অল ক্লিয়ার ভাইয়া, ওকে। শাওন ইসলাম ভাই বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারেন নাই কারা একটু বলেন, সব তো বুঝছি দেখতেছি, বুঝতে পারেন নাই কারা? তারেক শামীম ভাই লিখেছে মাইনাস জি, একদমই ঠিক। আচ্ছা, বুঝতে পারেন নাই এমন কেউ থাকলে একটু জানাবেন। তারেক শামীম ভাই লিখছেন না, না বলতে আমি বুঝিনি আসলে, না বলতে কি বুঝাচ্ছেন একটু বিস্তারিত লিখবেন। আর না বলতে মানে বুঝতে পারেন নাই এমন কিছু, তাহলে একটু জানান। ওকে, বোঝানোর ধরনটা অসাধারণ ভাইয়া শরীফুল ইসলাম, অনেক ধন্যবাদ। সব কিছুই ঠিক আছে, শুধু একটা জায়গায় ঠিক নাই, সেটা হচ্ছে আমাকে অনেক কালো লাগতেছে। আমি তো এতটা কালো না আসলে। লাইট না 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 কমেন্ট করে নাই, বাট আমার মনে হচ্ছে আমি তো এতটা কালো না যতটা এখানে লাগতেছে। আসলে লাইটিংটা মনে হয় খুব ভালো হয়নি, বোর্ডের জন্য ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমাকে কালো লাগতেছে। যাই হোক, ব্যাপার না, আমাদের বুঝতে পারছি ভাইয়া। ওকে, তারেক শামীম ভাই বুঝছি, ওকে ভাই ধন্যবাদ ভাই, বুঝছি ভাই, ঠিক আছে। ওকে ওকে, তাহলে চলেন একটা দুটো সহজ ম্যাথ করি। কালকে আমরা অনেকগুলো প্রবলেম সলভিং করব, ঠিক আছে। দেন আমাদের ফার্স্ট অধ্যায় বলতে পারবো যে আমাদের ডুয়েট অ্যাডমিশনের একটা অধ্যায় ক্লিয়ার হয়ে গেল,
অ্যান্ড আপনারা সবাই কনফিডেন্টলি বলতে পারবেন যে হ্যাঁ এই অধ্যায়টা আমাদের ভালোভাবে শেষ হয়েছে। তো চলেন তাহলে একটা দুইটা ম্যাথ করে দেখি। হয়তোবা ম্যাথগুলো প্রথমের দিকে একটু কষ্ট হতে পারে ধরতে, একবার দুইবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাবে আর কনসেপ্ট আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে প্র্যাকটিস করার পরে। ঠিক আছে, আসেন পরে নিচ্ছি। আচ্ছা খেয়াল করি আমরা, হ্যাঁ এখানে আমি প্রশ্নটা একটু পড়ি। সেটা হচ্ছে স্থির অবস্থা হতে চলতে শুরু করে 600 মিটার দূরে অতিক্রম করলে বস্তুর বেগ 120 মিটার পার সেকেন্ড হলো, ত্বরণ নির্ণয় করো। এটা কি পারবেন আপনারা করতে? খেয়াল করেন সবাই, স্থির অবস্থা থেকে চলতে শুরু করে 600 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুর বেগ 120 মিটার পার সেকেন্ড হলো, ত্বরণ নির্ণয় করো। এগুলো ম্যাথ কিন্তু খুবই ইজি, যদি একটু চিত্রের মাধ্যমে বুঝি। স্থির অবস্থা থেকে চলতে শুরু করছে, স্থির অবস্থা মানে কি? ধরেন যে একটা বস্তু এখান থেকে চলতে শুরু করছে, যেহেতু স্থির অবস্থা তার মানে আদিবেগ শূন্য। স্থির কথা বলছে মানে আদিবেগ শূন্য, এখানে আর কোনো কথাই নেই। স্থির অবস্থা থেকে চলতে শুরু করে 600 মিটার দূরত্ব অতিক্রম করছে, ওরে বাবা, তাহলে ধরলাম যে এখানে গেছে, তার দূরত্ব হচ্ছে 600 মিটার করলে বস্তুর বেগ 120 মিটার পার সেকেন্ড হয়। মানে এই জায়গাতে যায় তার বেগ হয়ে গেছে 120 মিটার পার সেকেন্ড। ওকে, ত্বরণ নির্ণয় করো। কি বলছে? হ্যাঁ ত্বরণ নির্ণয় করো। এখন হচ্ছে কথা, ত্বরণটা আপনি কেমনে নির্ণয় করবেন? খেয়াল করেন কোন সূত্র অ্যাপ্লাই করবেন। যদি ইনিশিয়ালি বুঝতে সমস্যা হয়, সবগুলো সূত্র দরকার হয় লিখে নিচ্ছে, দ্রুত আসেন। একটা ছিল S ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। একটা ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি। একটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2as। আরেকটা ছিল হচ্ছে আমাদের এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আপনি দেখেন কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন যেখানে আমাদের ত্বরণ এর মান বের হয়ে আসবে। তো এখন কথা হচ্ছে এখানে এ আছে কোন জায়গাতে? এই জায়গাতে। এই জায়গাতে এর মান বের করতে গেলে আমাদের ইউ দরকার, ভি দরকার, টি দরকার, কিন্তু এখানে তো টি নাই। মাথায় আসতে পারে এখানে তো টি নাই। আবার আমাদের এই সূত্রতে যদি খেয়াল করি এ বের করতে চাই, ইউ আছে, ভি আছে, এস আছে। ও তাহলে তো হয়ে গেল, ইউ আছে, দেখেন ইউ আছে, আছে ভি আছে, আছে, তারপরে এস আছে, আছে, তাহলে তো এর মান অটোমেটিক চলে আসতেছে, তাহলে ওই ফর্মুলাটা ইউজ করতে পারি। এইভাবে আপনারা চিন্তা করবেন ইনিশিয়ালি, যদি সমস্যা হয়, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন দ্রুত ম্যাথ সলভ করতে পারবেন। তাহলে আসেন, উই নো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে শুনেন, যদি মন্দন হয় তাহলে কিন্তু এর মান নেগেটিভ বসাবো, আর যদি ত্বরণ হয় তাহলে কিন্তু পজিটিভ বসাবো। এখানে দেখাচ্ছে স্থির অবস্থা থেকে তার বেগটা বাড়ছে, মানে কি হয়েছে? বেগ বৃদ্ধি হলে কি হয়? ত্বরণ হয়। এর মান পজিটিভ, মানে সূত্রতে প্লাস আছে। আশা করি বুঝতে পারছেন। আসেন এখন ভি এর মান যদি বসাই, কত? 120 স্কোয়ার ইকুয়াল ইউ এর মান কত? 0, স্কোয়ার দিলেও 0ই হবে, 2 ইন্টু এর মানটা বের করব ইন্টু এস এর মান কত? এস এর মান হচ্ছে 600 মিটার। তো এই যে পুরা সমীকরণটা, এখানে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই, যারা নতুন ক্লাস করতেছেন, আগে কখনো অ্যাডমিশনে ক্লাস করেন নাই, এই যে অংশটা, এই অংশটা ক্যালকুলেটরকে দিয়ে দিলে ক্যালকুলেটর মামা ডিরেক্টলি আপনাকে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিবে। মানে আপনার এর মান কত আপনাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ডুয়েট অ্যাডমিশনে যে ক্যালকুলেটরটা ব্যবহার করা হয়, আপনি এই লাইনটা ক্যালকুলেটরকে দিবেন, দেওয়ার পরে ক্যালকুলেটর দিয়ে দিবে আপনাকে এ ইজ ইকুয়াল টু যে উত্তরটা হয় সেই উত্তরটা, অথবা আপনি এটাকে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে পারেন। তো ম্যাথ আশা করি বুঝতে পারছেন, এই ম্যাথগুলো অনেক ইজি, তাই না? এই ম্যাথগুলো অনেক সহজ, এগুলা করা কোনো কঠিন না। একটু কঠিন ম্যাথ করি, আসেন। আচ্ছা, এই ম্যাথটা সবাই বুঝতে পারছে কিনা একটু দেখে নেই, শুধু গেলেই তো হবে না, দেখে নেই। মেবি 12,
আচ্ছা 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে ঠিক আছে, অ্যান্সার 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু ত্বরণের একক, বের করে শিখেছিলাম, আশা করি মনে আছে। ওকে ফাইন, সবাই বুঝতে পারছে? ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখেন কোনো ম্যাথে সমস্যা হলে আমি আবার করাবো, টেনশনের কিছু নাই। এই ম্যাথটা একটু সবাই পড়েন, এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা। এই ম্যাথে কি বলছে, একজন লোক 480 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। বলটি কত সময় শূন্যে থাকবে এবং সর্বোচ্চ কত উপরে উঠবে সেই জিনিসটা, তাই না? আচ্ছা 480 না, এটা হচ্ছে 48.0, এখানে একটা সিম্পল মিস্টেক হয়েছে। যাই হোক ব্যাপার না, আমি এটা এই ম্যাথটা একটু সমাধান করে দিই। এটা 48.0 হবে, ঠিক আছে। আসেন, তো একজন লোক 48 মিটার পার সেকেন্ড বেগে একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। বোঝার চেষ্টা করেন, ধরে নিলাম যে এটা হচ্ছে ভূমি, এইখান থেকে একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, এরকমটা, তাই না? এই ঘটনাটা বলছে একজন 48 মিটার বেগে যে বেগে নিক্ষেপ করছে সেটাকে আমরা বলবো আদি বেগ এখানে, কারণ এই বেগটা দিয়ে তাকে নিক্ষেপ করছে 48 মিটার পার সেকেন্ড উপরে নিক্ষেপ করছে। তারপরে খেয়াল করেন, নিক্ষেপ করছে বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। বলটি কত সময় শূন্যে থাকবে এবং সর্বোচ্চ কত উপরে উঠবে। বলটি কত সময় শূন্যে থাকবে, কত সময় শূন্যে থাকবে, দেখেন মানে বলটা উপরে উঠবে, সর্বোচ্চ উচ্চতায় উঠবে, যেখানে সর্বোচ্চ উচ্চতায় ভি কত হয়, 0, রাইট। তারপরে উপরে নিক্ষেপ করলে ত্বরণ কি হয়, -g, মনে আছে তো, ত্বরণ হবে -g, এবং সেইখান থেকে উপরে উঠবে, উপরে উঠে আবার নিচে নামবে। পুরা সময়টা আমাদেরকে বের করতে হবে। এটা কিভাবে বের করব দেখেন, এবং সর্বোচ্চ কত উপরে উঠবে সেটাও কিন্তু চাইছে, সর্বোচ্চ কত উপরে উঠবে, মানে আমাদের এই জায়গা থেকে এই উচ্চতাটুকু কতটুকু, আসলে এই উচ্চতাটুকু মেপে দেখাইতে হবে, ঠিক আছে। তো এটা বের করা খুব ইজি, কিভাবে বলি, এটা যখন সর্বোচ্চ উপরে উঠবে, সর্বোচ্চ উপরে উঠলে সেখানে ভির মান কত হবে, 0, আদিবেগ কত, 48 মিটার পার সেকেন্ড। তাহলে ওই ক্ষেত্রে এইচ এর মান বা উচ্চতাটা বের করা কোনো ব্যাপারই না। আসেন এটা করে ফেলি, একটু করলেই বুঝতে পারবেন। সর্বোচ্চ উপরে উঠলে দেখেন, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি, সেটা হচ্ছে v = 0। তো এখানে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি যে v² = u² - 2gh, এখন বলবেন মাইনাস কেন ইউজ করছি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তো মাইনাস ব্যবহার করতে হবে, এর মান কি হবে, -g ছিল না, সো মাইনাস ইউজ করছি, আশা করি বুঝতে পারছেন। তো v এর মান, সর্বোচ্চ উচ্চতায় v এর মান 0, ইউ এর মান দিয়ে দেওয়া আছে কত, 48, তাহলে কি হবে, বর্গ -2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এইচ। আচ্ছা v এর মান যখন 0 বসাইছি তার মানে কি বুঝাইলো, এই জায়গাতে ওঠা পর্যন্ত, আর এই জায়গাতে পর্যন্ত যে উচ্চতাটা পাবো সেটাই কি আমার সর্বোচ্চ উচ্চতা না। সো এখানে যে উচ্চতাটা পাচ্ছি সেটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। আশা করি আপনি বুঝতে পারছেন। তো এখন এই বলটা কতক্ষণ শূন্যে থাকবে এটা বের করার একটা সহজ টেকনিক আপনাকে বলি। বস্তুটা সর্বোচ্চ উপরে উঠতে যে সময়টা লাগবে, সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে পড়তেও একই সময় লাগবে। তাহলে আপনি জাস্ট একটা কাজ করেন, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা বের করেন, সেটাকে 2 দ্বারা গুণ করলে কিন্তু পুরো সময়টা পাচ্ছি যে আমাদের কত সময় শূন্যে থাকবে, মানে এখান থেকে উঠা থেকে মাটিতে পড়া পর্যন্ত মোট কত সময় লাগবে সেটা কিন্তু বের হয়ে আসতেছে। তো সেই কাজটা কিভাবে করা যায় এটা আপনারা একটু করে দেখবেন, কত আসে অ্যান্সার অবশ্যই জানাবেন। আর এটার পাশাপাশি আমি নিচে করে ফেলি, এই অংশটা এখানে করে ফেলি। দেখেন সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা বের করি, তাহলে উপরে ওঠার সময়টাকে 2 দ্বারা গুণ করে দিলে কিন্তু নিচে নামার সময়টা প্লাস উপরে ওঠার সময়টা দুইটা একসাথে পেয়ে যাচ্ছি, টোটাল সময়টা। খেয়াল করেন,
তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষেত্রে যদি এই সূত্রটা ইউজ করি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। আচ্ছা এটা কেন ইউজ করলাম জানেন? কারণ আমার এখন টি দরকার, এই জন্য এমন একটা সূত্র ইউজ করলাম যেখানে ভি আছে, ভিকে আমাকে শূন্য দেখাইতে হবে এবং আমি টিটা বের করতে পারবো। এটা কেন ইউজ করছিলাম জানেন? ভি আছে, যেন ভিটাকে শূন্য দেখায় আমি উচ্চতাটা বের করতে পারি। আমার মাথায় কিন্তু এইভাবে চিন্তাগুলো আমি করতেছি। তো এখন ভি এর মান কত? শূন্য সর্বোচ্চ উচ্চতায়, ইউ এর মান দেওয়া আছে মাইনাস জি এর মান 9.8 ইন্টু ক্যালকুলেশন করলে এখন আমি টি এর মানটা পেয়ে যাব। সো টি এর মান যেটা পাবো এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, কারণ ভি কে শূন্য ধরে হিসাব করছি। তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে পড়তে কিন্তু একই সময় লাগে, তাহলে যে উত্তরটা আসবে তাকে 2 দ্বারা গুণ করলে আমার কত সময় শূন্যে থাকবে সেই অ্যান্সারটা কিন্তু চলে আসবে। তো এখানে কি করব, তখন আমার টোটাল সময় টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু টি, এভাবে আমরা ক্যালকুলেশন করে দেখবো। আপনারা একটু ক্যালকুলেশন করে জানান, আমার নোটের মধ্যে অ্যান্সারটা দেওয়া ছিল, একটু জানাবেন। যদি আমরা একটু দেখি এখানে, এখানে আমাদের উচ্চতাটা আসবে 117.55 মিটার, উচ্চতা আসবে 117.55 মিটার, আর সময়টা আসবে 4.9 সেকেন্ড। এখানে এটা আসবে 4.9 সেকেন্ড, আর 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 9.8 সেকেন্ড। আশা করি উত্তরগুলো মিলে গেছে আপনাদের সাথে। আমি একটু কমেন্টগুলো পড়ি। ওকে, 4.89 সেকেন্ড, 48 নাকি 480? আচ্ছা 48 হবে তারেক শামীম ভাই, এটা ভুল করে এখানে হয়তো তুলতে একটু ভুল করছে পিডিএফে, এটা 48 হবে, ঠিক আছে 117। ওকে, রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আজকের ক্লাসটা নিয়ে একটু কথা বলি, আপনাদের কি কোথাও বুঝতে কোনো রকম সমস্যা হয়েছে কিনা একটু জানাবেন। আর যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় বলতে পারেন, আমি সেই জায়গাটা কিন্তু আবার রিপিট করব। আমি একটু ধীরে সুস্থে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি। এখন হয়তো বা সহজ সহজ টপিক, আপনাদের একটু বোর লাগতে পারে যে ভাইয়া এত স্লো যাচ্ছে, বাট মানে সিম্পল জিনিসগুলো 2 ক্লাস ধরে করাচ্ছে, বাট আরও যখন নতুন নতুন টপিকগুলো পাবেন তখন কিন্তু অপরিচিত অনেক টপিক আসলে আপনাদের তখন হার্ডার লাগতে পারে। তো আমি পুরো কোর্স জুড়ে এভাবে স্লোলি যাব, যদি আপনাদের কোনো সমস্যা না হয়ে থাকে তো এটা আপনাদেরই কাজে লাগবে। একটু সময় নষ্ট হবে, মানে আপনি হয়তো বা 2 ঘন্টা ধরে, কালকে গত ক্লাসটা 1 ঘন্টা করছেন, আজকে 1 ঘন্টা ক্লাস করতেছেন, একটু সময় নষ্ট হতে পারে, বাট আপনার যে বেসিক বিষয়গুলো ফিজিক্সের আপনার একদম পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। সো যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় সেটা অবশ্যই জানাবেন। এই কোর্সটা, আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, সবাই অনেক মনোযোগের সাথে কোর্সটা করুন, যেহেতু একদম খুব ভালোভাবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে, আপনার এটা অনেক কাজে দিবে। আপনি সেভাবে মানে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করে নোটগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, নিজের মতো করে একটা ক্লাস নোট তৈরি করতে পারেন, তাহলে সেটা আপনার অনেক বেশি কাজে দিবে। তো আশা করি কারো কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। ওকে, যদি কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে একটু জানাইতে পারেন, আমি 1 মিনিট সময়। একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই ফ্রি কোর্সটা কিন্তু অনেক দিন ধরে চলবে না, এটা পেজে কিন্তু অল্প সময়ের জন্যই চলতেছে। দেন আমরা আমাদের পেইড ব্যাচে, পেইড প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো নিব। আর এছাড়াও অনেক রকমের সাপোর্ট কিন্তু থাকতেছে, যেমন গুগল মিটে অনেক রকমের সাপোর্ট করা হবে, অনেক রকমের প্রবলেম সলভ করে দেওয়া হবে, মেন্টরদের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন সেখানে। এবং যে হ্যান্ড নোটগুলো আছে সেগুলো কিন্তু প্রাইভেট ব্যাচে দেওয়া হচ্ছে। তো যদি কেউ যদি ফ্রিলি ক্লাসগুলো করে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেইড গ্রুপের সাথে সংযুক্ত হতে পারেন আপনারা চাইলে। তো সেখানে অবশ্যই অনেকগুলো বেনিফিট পাবেন, আর এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি ডুয়েট অ্যাডমিশন যারা প্রত্যাশী, আসলে যারা পরবর্তীতে ডুয়েটে আসবেন বা ডুয়েট ভর্তি পরীক্ষা দিবেন, সে যেই ডিপার্টমেন্টই হন না কেন, কারণ নন ডিপার্টমেন্ট তো সবারই সেম, তাই না? সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে কোর্স বলতে পারেন, কারণ এখানে আমাদের যদি এই
পিএইচডিটারই কথা বলা হয়, এখান থেকে কিন্তু প্রায় অর্ধেক স্টুডেন্ট কিন্তু এখান থেকে চান্স পাচ্ছে। সো এখানে অফলাইন ক্লাসে বা অনলাইন ক্লাসে, অফলাইন ক্লাসে যতটা বোঝানো হয় না হয়, বাট অনলাইনেও কিন্তু আমরা চেষ্টা করি আরও সময় নিয়ে আরও ডিটেইলি বিষয়গুলোকে আরও ক্লিয়ার করে সবাইকে বোঝানোর জন্য। এতে সময় লাগে বেশি, বাট এটা অনেক বেশি কাজে দেয়। সো এটা অবশ্যই আপনারা অনেক বেশি অপরচুনিটি পাবেন যারা এই কোর্সটা করতেছেন। অনেক রকমের নোট, হ্যান্ড নোটগুলো তো পাবেনই, এছাড়াও অনেক রকমের সাজেশন আপনারা পাবেন। পুরো সিলেবাসটা সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে ডুয়েট অ্যাডমিশন নিয়ে। সো এটা আসলে আপনাদের জন্য, মানে আমি মনে করি পার্সোনালি, আমি এখানকার একজন টিচার হিসেবে, আমি কিন্তু এই প্রতিষ্ঠানের কোনো প্যানেলের কেউ না, জাস্ট একজন টিচার হিসেবে আমি এটুকু বুঝতে পারতেছি যারা এই কোর্সটা করতেছে অনেক 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 বেনিফিটেড হবেন সামনে। সো ধৈর্য রাখুন আর মনোযোগের সাথে কোর্সটা কন্টিনিউ করুন। আর পেড ব্যাচে সংযুক্ত হইতে চাইলে অবশ্যই এই পেজের সাথেই আপনারা এই পেজে মেসেজ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, তারেক শামীম ভাইয়া লিখেছে, ভাইয়া আমাদের নোটগুলো আগে থেকে দিয়ে রাখেন যাতে আমরা আগে একটু পড়ে আসতে পারি, এতে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ধন্যবাদ তারেক শামীম ভাই, আমি চেষ্টা করব আপনার কথাটা রাখার। ভাইয়া প্র্যাকটিস করার জন্য কিছু ম্যাথ দিয়ে দিলে ভালো হয়। সো আমি আপনাদের যে পিডিএফটা দিয়েছি, বাকি যে ম্যাথগুলো আছে আপনারা করার চেষ্টা করতে পারেন। সেই ম্যাথগুলো অলরেডি কিন্তু দিয়ে রাখা হয়েছে, পুরো অধ্যায়ের মানে পিডিএফটা চেষ্টা করতে পারেন। বুঝতে সমস্যা হইতেই পারে, কারণ অনেক রকমের টেকনিক আছে। আমি কিন্তু সব থেকে কঠিন যে ইউনিক ম্যাথগুলো, আমি কিন্তু সেই ম্যাথগুলো কিন্তু নিয়ে আসছি। একটা অধ্যায়ে কিন্তু 50টা 40টা 50টা বা তার থেকে বেশি ম্যাথ আছে, আমি মাত্র 10টা 15টা ম্যাথ সেখান থেকে বাছাই করছি। কেন? যেই ম্যাথগুলো সব থেকে ইউনিক আর কঠিন আর ডুয়েট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো এখানে প্রত্যেকটা ম্যাথই আপনাকে প্যারা দিবে, আর আপনি এই ম্যাথগুলোই আমি নিয়ে আসছি। আর আপনি যদি আরও বেশি প্র্যাকটিস করতে চান তাহলে তো আপনি শাহজাহান তপন স্যারের যে বইটা, অবশ্যই 2014 সালের আগের বইটা নেবেন, আর সেখানে অনেক অনেক ম্যাথ আছে। আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন যে অধিকাংশ ম্যাথ আপনি অনায়াসেই পারবেন। ঠিক আছে, আমি সব থেকে কঠিন ম্যাথগুলোই কিন্তু নোটে নিয়ে আসছি। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে আর দেখি কারো কোনো সমস্যা বা কোনো কিছু। ওকে, আর হচ্ছে ভাইয়া ডুয়েটে যে ক্লাস, ভাইয়া ডুয়েটে ক্লাস কখন শুরু হয় আর শেষ হয় যদি একটু টাইমটা বলতেন। আর ডুয়েটে যারা পড়াশোনা করে তাদের ক্লাস সাধারণত সকাল 8টা থেকেই শুরু হয়, কারো কারো 8:30, এটা ডিপেন্ড করে ল্যাব আছে কিনা। আর ক্লাস শেষ হয় হচ্ছে আপনার 4:20-এ শেষ হয়, কোনো কোনো সময় 5টাও বেজে যেতে পারে, এটা ডিপেন্ড করে। বাট সারাদিনই ক্লাস থাকে আর টানা ক্লাস হয়। একটু মানে আপনি মানে অ্যাডমিশনে আসলে এই বিষয়গুলো আপনার কাছে কঠিন মনে হবে না, কারণ এখানে শুধুমাত্র পড়াশোনার পরিবেশে থেকে থেকে আপনি এই জায়গাটাতে অভ্যস্ত হয়ে যাবেন। ওকে, আজকে সব টপিক ক্লিয়ার ভাইয়া। ওকে, বুঝছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নাই? তাহলে আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।